আচ্ছা দেখো, বন্যা একটা প্রশ্ন করেছো, যেটা কি পার্ট বি তে থাকে না সি তে থাকে। সুন্দর একটা প্রশ্ন করেছো, এবং এটা দেখে নাও, দেখে নিলে সবচেয়ে উত্তম হবে। এই যে দেখো, এটা 13 সালে বি তে এসেছে, সি তে এসেছে, 14 সালে বি তে এসেছে, 16 সালে সি তে এসেছে, আবার 18 সালে বি তে এসেছে। সেই হিসেবে ধরে নেওয়া যায় যে তোমরা সি তে পাইতে পারো। ঠিক আছে, আর এটা খুব বেশি বড় একটা অধ্যায় না, এটা খুব ছোট একটা অধ্যায়, এটাকে খুব সহজে আয়ত্তে রাখতে পারবা। দেখো, এখানে টপিকস আছে কয়েকটা: নোট পেয়েবল, আনঅন রেভিনিউ, ভ্যাট পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, ওয়ারেন্টি, প্রিমিয়াম। আমি প্রথমে নোট পেয়েবল দিয়ে শুরু করি। দেখো, দেখা যায় স্ক্রিন? জি ভাইয়া জি দেখছি। স্যার। আচ্ছা, নোট পেয়েবল দিয়ে যদি আমি শুরু করি, তাহলে আমাকে একটু সলিউশনের দিকে যেতে হবে। আসি এখানে, চ্যাপ্টার 9 সলিউশন। আচ্ছা, নোট পেয়েবল এই জিনিসটা মানে কি, এটাকে আমাকে জানতে হবে। নোট পেয়েবল মানে হচ্ছে একটা লিখিত পাওনাদার, যার কাছ থেকে আমি লিখে কোনো কিছু ক্রয় করেছি, কোনো টাকা ধার নিয়েছি। ঠিক আছে, তো এখন বলে দেওয়া হচ্ছে যে মুই ইমু কোম্পানি ব্র, এই যে ব্র মানে কি, ধার নিয়েছে। কত লাখ টাকা ধার নিয়েছে? 1 লাখ টাকা ধার নিয়েছে। হ্যাঁ, তো 1 লাখ টাকা ধার নিয়েছে, কত তারিখে নিয়েছে? নভেম্বরের নভেম্বরের 1 তারিখ। কোন সালে? 2000 সালে। তাহলে এখন জিজ্ঞাসা করতে হবে যে কত টাকা ধার নিয়েছে? 1 লাখ টাকা ধার নিয়েছে। কেউ কি মাগনা ধার দেয়? না স্যার, না ভাইয়া। সেইখানে বলছে সুদে। বাই সাইনিং, এই যে দেখো সাইনিং। ঠিক আছে, সাইন করছে 1 লাখ টাকা, একটা সাইন করতে গেলে নিশ্চয়ই একটা দলিলে সাইন করছে। কত পার্সেন্ট সুদ নিবে? 9%। 9%। কত দিনের জন্য? এই নোটটা কত দিনের? 3 মাসের জন্য। 3 মাসের জন্য। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে নোট পেয়েবলের সবচেয়ে বড় বিবেচ্য বিষয় কি, তাহলে matters to be considered, matters to be considered for note payable। এই জিনিসগুলো লাগবে। এক, সেটা হচ্ছে তোমার ভ্যালু অফ নোট, কত টাকার নোট। 2, ইস্যু ডেট অফ নোট। 3, পিরিয়ড অফ নোট। 4 হচ্ছে ম্যাচুরিটি ডেট অফ নোট পেয়েবল। মানে পেয়েবলটা লিখে নি, লিখে দিলাম। এই 3টা জিনিস জানতে হবে। এবার ম্যাচুরিটি ডেটের পরে তোমাকে যেটা জানতে হবে 4টা জিনিস না, এরপর জানতে হবে ইয়ার ক্লোজিং ডেট। এই 5টা জিনিস জানতে হবে। তাহলে ভ্যালু অফ, প্রথমে জানতে হবে কি, ভ্যালু অফ নোট। দ্বিতীয় জানতে হবে এটা কি শুধু নোট, শুধু এটা ইন্টারেস্ট রেট অফ নোট পেয়েবল। টোটাল জিনিসটাই তো নোট পেয়েবল। এখন নোটটা কাকে বলে? নোট হচ্ছে একটা দলিল, লিখিত দলিল।
এখন অ্যাকাউন্টস পেবল আর নোটস পেবলের ভিতরে ডিফারেন্সটা কি সেটা বলতে পারবা কেউ? না ভাইয়া, স্যার আপনি বলেন। অ্যাকাউন্টস পেবল স্যার পাওনাদার, আর এটা নোটস পেবল হচ্ছে লিখিত পাওনাদার। কি বলবো? হুম, তো দুইটাই তো পেয়েবল, তাই না? জি স্যার। তাহলে অ্যাকাউন্টস পেবল হচ্ছে মুখে পাওনাদার, মৌখিক। ওটা ঠিক আছে। সিবিসিটা যদি একটু 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 হইতে পারে তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হবে। মা করে দিছি। আচ্ছা পরে একটু ক্লাস শেষ কর। তো এখন তোমার আমি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি, সেই দোকানের ভাউচারটা শুধু নিয়ে এসেছি, এটা হচ্ছে অ্যাকাউন্ট পেবল মুখে মুখে। কিন্তু ওই দোকান থেকে যদি আমি একটা স্ট্যাম্প করে সাইন দিয়ে টাকাটা নিয়ে আসি ওই ব্যাংক থেকে বা পুলিশ থেকে, তখন সেটা হবে নোট পেবল। তার মানে ওই স্ট্যাম্পটাকে বলা হচ্ছে নোট, মনে থাকবে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যে এক্সাম্পলটা করেছিলাম সেখানে আমাকে তাহলে প্রথমে জানতে হবে ভ্যালু অফ নোট পেবল কত। যদি আমি তোমাকে বলি, জিজ্ঞাসা করি, উত্তর করে যদি আমি দাও, তাহলে বলতে পারবা যে 1,00,000 টাকা। যদি বলা হয় ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, তুমি বলবা 9%। যদি বলা হয় ইস্যু করেছি কবে, তাহলে বলবা নভেম্বরের নভেম্বর নভেম্বর 1 নভেম্বরের 1 তারিখ। 1 এখন যদি 15 বলে সাল। পিরিয়ডটা কতদিন, তুমি বলবে তখন 3 মান্থ। 3 মাস। তাহলে এখন বলো নভেম্বরের 1 তারিখে যদি কোনো নোট তুমি কাউকে দাও, বলো 3 মাস পরে তোমার নোটে টাকা দিবে, তোমার মাসটা শেষ হবে কত তারিখে? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি কয় তারিখে? ফেব্রুয়ারির এক স্যার তারিখে। 1 তারিখ 1 না তারিখে। 31 হ্যাঁ, তারিখ। 1 তারিখ হবে, কারণ 1 থেকে 1 তারিখ হয়, এটা মনে রাখবা। এখন যদি তোমাকে বলা হয় তাহলে এই যে নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেল, মাঝখানে থেকে ডিসেম্বর 31 এসেছে। জি স্যার। ডিসেম্বর 31 তারিখ যদি এসে থাকে, তাহলে এখানে কিন্তু একটা ইয়ার ক্লোজিং ডেট আছে। ক্লোজিং ডেটটা কি ম্যাচুরিটি ডেটের আগে না পরে? আগে। তাহলে জাবেদা হবে 3টা। আমি কি বুঝাতে পারছি? বুঝেছি। ইয়ার ক্লোজিং হচ্ছে ডিসেম্বর 31-এ, কিন্তু এটা মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে, তাহলে ইয়ারের পরে গিয়ে মেয়াদ শেষ হবে, তখন জাবেদা হবে 3টা। ঠিক আছে? এখন জার্নাল ভাই এন্ট্রি, আরেকবার একটু বলো। দেখো নোটটা তুমি ইস্যু করেছো কত তারিখে? নোটটা ইস্যু নভেম্বর 1 করেছো তারিখ। নভেম্বরে। এটা 3 মাস মেয়াদ, 3 মাস শেষ হবে কবে? যায় পরের বছরে, এই বছর হবে না, তারপরের বছর ফেব্রুয়ারিতে হবে। তো তারপরের বছর যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে, তাহলে এর মাঝখানে কি আমার ডিসেম্বর 31 চলে আসছে না? হ্যাঁ। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এই নোটের মেয়াদ কিন্তু, যেমন ধর 2015 সালে ছেড়ে ছেড়ে দিয়েছো না নোটটা, দেখো জি ভাইয়া। আর এটা মেয়াদ শেষ হবে কিন্তু 2016-তে, আর বছর শেষ হবে 2015-তে। তাহলে এখন এই যে একটা বছর ক্রস করে ফেলছে না, 15 থেকে 16। হ্যাঁ। জি স্যার। 15 সালে কয় মাস ছিল? নভেম্বর ডিসেম্বর 2 মাস। আর 16 সালে ছিল 1 মাস, অনলি জানুয়ারি। জানুয়ারি মাস শেষ হয়েছে 3 মাস, ফেব্রুয়ারি 1 তারিখে টাকা দিচ্ছে, ফেব্রুয়ারি মাস পুরোটা খাটেনি। তাহলে এখন কিন্তু আমরা জাবেদা দিব 3টা। জাবেদা 3টা কিরকম জাবেদা দিব? চলে আসো এই যে। প্রথমত নভেম্বরের 1 তারিখে কিসের জন্য জাবেদা দিব? ওই দিন আমরা নোট ইস্যু করেছি, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে ইস্যু করলে আমি 1,00,000 টাকা নিয়েছি, তাহলে ক্যাশ ডেবিট 9% নোট পেবল ক্রেডিট। ক্লিয়ার? জি ভাইয়া। এখন যদি কেউ 9% না নিয়ে 10% নেয়, 1,00,000 টাকা নিয়ে 5,00,000 টাকা নেয়, যেভাবে নেয়, জাবেদা কি চেঞ্জ হবে? না। তাহলে কি আমরা একটা বলতে পারি এই জাবেদা হচ্ছে ফর ইস্যু অফ নোট পেবল
বলতে পারি যে ফর ইস্যু অফ নোট পেবলের জন্য যে কোনো নোট ইস্যু গুলো এরকম জাবেদা হবে, সে 9% হতে পারে, 1 লাখ টাকা 5 লাখ টাকা হতে পারে। জি স্যার। আচ্ছা, এবার নভেম্বরের যে 1 তারিখে আমি ইস্যু করেছি সেটার মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি 1 তারিখ, কিন্তু তার আগে ডিসেম্বর 31 তারিখ হয়ে গিয়েছে। তাহলে ওই দিন আমরা কিসের জন্য জাবেদা দিই? যদি আমরা জানতে চাই যে ওই দিন আমি কিসের জন্য জাবেদা দিই, তাহলে আমাকে স্যার একটু লিখতে হবে। ওই দিন আমরা জাবেদা দিব ফর adjusting entry for accrued interest। তাহলে মনে রাখতে হবে বছর শেষ হয়ে গেলে কোনো টাকা দিব না, কারণ টাকা তো আমি তোমার সাথে চুক্তি হয়েছে ফেব্রুয়ারি মাসে 1 তারিখে দেবো, কিন্তু বছর যেহেতু শেষ হয়ে যাচ্ছে তখন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। কার জন্য? ফর accrued interest, মানে বকেয়া। আর যদি তাহলে বকেয়া সুদে যাবে কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এখন যখন ডিসেম্বর 31 তারিখে গেলে তখন মাত্র 2 মাস শেষ হয়েছে, এজন্য আমি দেখো লিখে দিয়েছি 1 লাখ ইনটু 9% দিলে সারা বছরের সুদ 12 দিয়ে ভাগ দিয়েছি, 2 দিয়ে গুণ দিয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এটা কেন দিলাম যে আজকে আমি দিব না, কিন্তু বছর শেষ হয়ে গেছে, তাহলে 15 সালে যেহেতু 2 মাস ছিল, 15 সালের সুদ 15 সালেই লেখা হয়ে গিয়েছে। এই যে 15 সালে ডিসেম্বর 31। এবার যখন 2016 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আসবো, আইসা বলবো যে বন্যা তুমি আমাকে ধার দিয়েছিলে 1 লাখ টাকা নোট পেবল, ওই যে নোটটা আমাকে দিয়ে দাও। যেটা আমি সাইন দিয়েছিলাম কাগজে, সেই নোটটাকে আমি নিয়ে নিবো না টাকা দেওয়ার সময়? কারো কাছে যদি আমি সাইন দিয়ে টাকা নিয়ে আসি, যখন টাকাটা পরিশোধ করবো, তাহলে অবশ্যই উচিত হবে কি আমার দলিলটা রিসিভ করে নেওয়া। এর জন্য তখন আমি দলিলটা নিয়ে নিব। ওই যে নোট পেবলটা আমি ক্রেডিট করেছিলাম, সেই নোট পেবলটা হবে আমার ডেবিট 1 লাখ টাকা। এরপরে বলবো যে বন্যা ইন্টারেস্ট পে বলে যে গত 2 মাসে 750 টাকা তুমি এই সুদটা নাও, যেগুলো গত বছরের 2 মাসের সুদ। আর এই বছর মাত্র 1 মাস, জানুয়ারি মাস আমি ছিল, তাহলে এই বছর সুদটা বাকি রাখিনি, এটাকে রেখে দেবো এক্সপেন্সেস। সেটাও বের করবে একইভাবে 1 লাখ ইনটু 9% ইনটু 1/12, 375 টাকা আসছে সুদ। তাহলে মোট আমি বন্যাকে কত টাকা দিয়ে দিব? 1,01,125 টাকা। তার ভিতরে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যে 1 লক্ষ টাকাও যে জেনে নিয়েছে আসল, আর 750 টাকা গত বছরের 2 মাসের সুদ, আর এইখানে 1 মাসের সুদ। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, যদি এইটা নভেম্বরের 1 তারিখে না হয়, মনে করো অগাস্টে হইতো, তাহলে তো 3 মাস এই বছরের মধ্যে শেষ হয়ে যেত, হইতো না? হ্যাঁ। তাহলে স্যার এই যে তখন যাবে তা কি দুইটা হইতো? আচ্ছা, এই যে এটা যেটা দিলাম ফর ম্যাচুরিটি ডেট, স্যার হ্যাঁ স্যার, তখন দুইটা জাবেদা হইতো মাত্র। কেন? আমি তোমার কাছে নিছি আর দিছি, কারণ আমার তো মাঝখানে বছর শেষ হয় নাই। বছর কি শেষ হইছে? না। হ্যাঁ ভাইয়া। তাহলে আমি তখন কি করতাম? এই যে ক্যাশ নিয়েছি, নোট দিব, পরের দিন আমি নোট দিয়ে দিতাম, ইন্টারেস্ট পেয়েবল আর লিখতাম না, কারণ সব টাকাটা আমি কোনো টাকা বাকি নাই, আমি এখনই তোমার 3 মাসের সুদ, তখন তো নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, সোহানা চলে গেছে। আচ্ছা, তাহলে এই নোট পেবলের, তাহলে এরকম দেখো, তোমাকে কিন্তু পরীক্ষায় কি দিছে, বলছে যে নভেম্বরের 1 তারিখে একটা জাবেদা দাও, ডিসেম্বর 31 তারিখে একটা জাবেদা দাও, ফেব্রুয়ারি 1 তারিখে, সুন্দর স্পেসিফিক বলে দিচ্ছে। এটা না বলে যদি বলতে ইনস্ট্রাকশনে যে প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রি, যা যা আছে সাইড দিয়ে দাও, তাহলে কিন্তু আমি এই 3টেই করতাম, এই ডেট 3টেই থাকতো। ঠিক আছে? তার কোনো প্রশ্ন আছে? স্যার আপাতত নাই আমার। ওকে, প্রবলেম 2টা খুব ভ্যালুয়েবল একটা অঙ্ক। এই একটা অঙ্কের ভিতরে সব নিয়ম দিয়ে রাখছে। 2015 সালের ট্রানজাকশন অফ এমআই কর্পোরেশন, সেপ্টেম্বরের 1 তারিখে তুমি পারচেজ করেছো রহমানের কাছ থেকে অন অ্যাকাউন্ট, বাকিতে কিনছো 50,000 টাকার মাল। ঠিক আছে? অক্টোবরের 1 তারিখে আইসা তাকে টাকা না দিয়ে তুমি একটা ইস্যু করেছো 50,000 টাকার 12 মাস মেয়াদি, 12 মান্থস, 8% নোট।
তাহলে ওই দিন কি তুমি তাকে টাকা দিয়েছো না নোট দিয়েছো? নোট। কবে দিয়েছো? অক্টোবরের 1 তারিখে দিয়েছো, বলেছো যে 12 মাস পরে টাকা দিব, এই নোটে সাইন দিলাম। তাহলে আজকে তো তুমি তাকে টাকা দাও নাই। তাহলে প্রথম যেদিন সেপ্টেম্বরের 1 তারিখে তুমি ক্রয় করছো, দেখো সেদিন যাবে কি হবে, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল, মানে মুখে মুখে বাকি রাখছি এই জন্য অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। অক্টোবর 1 তারিখে এসে বলছে ভাই মুখের টাকা বাদ দেন, অ্যাকাউন্ট পেবল ডেবিট করে আমি আপনাকে একটা নোট দিয়ে গেলাম সাইনে, এটা ওই 50,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট পেবল ভ্যানিশ হয়ে গেল, নতুন একটা জন্ম হলো, নোট পেবল। ঠিক আছে। এরপরে অক্টোবরের 1 তারিখে তুমি আবার ড্র করছো। ড্র মানে কি বলতো? ঋণ। 50,000 টাকা ঋণ নিয়েছো এমআই ব্যাংক থেকে, সাইন করেছো 12 মাস মেয়াদি, 0 ইন্টারেস্ট বিয়ারিং, 54,000 টাকা। এটা কেমন হলো একটু বলো তো দেখি, 0 ইন্টারেস্ট বিয়ারিং জিনিসটা কি, এটার ব্যাপারে একটু ধারণা নেই আমরা। সেটা এটা তো কইতে পারতাম না। আচ্ছা শোনো, এবার একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবা। ধরে নাও বন্যা তুমি ব্যাংকের ম্যানেজার, তোমাকে বললাম যে আমি 50,000 টাকা ধার নিব, তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। তুমি বললা কি যে আমি আপনাকে কোনো সুদের হার বলতেছি না, আপনি আজকে 50,000 নিয়ে যান, 12 মাস পরে আমার 54,000 টাকা দিয়ে দিন। তাহলে এখানে কথা সুদের কথা বলছো? না। তাহলে আমি সাইন দিছি কি 50,000 টাকার কাগজে না 54,000 টাকার কাগজে, বলো তো দেখি। 54,000 টাকা কাগজে। তাহলে তুমি কি ওইভাবে হিসাব টিসাব করে একবারে সুদ টুদ যোগ করে আমার সাইন দিয়ে দিছো? তাহলে এখানে কি সুদ বলতে পারতেছো কোথাও? না। সাইন দিব কত টাকার কাগজে? 54,000। কিন্তু তুমি আমার হাতে টাকা ধরাই দিবা কত? 50। 50। বলছে এখন 50 নিয়ে যান, আপনি 12 মাস পরে আমার 54,000 দিবেন, সেই কথা লিখে সাইন করে দিয়ে দাও। তাহলে টাকা পাচ্ছি কত? 50। দেখো এই ক্ষেত্রে যাবে কি লিখি আমরা, যদি এরকম কখনো থাকে তাহলে দেখো ক্যাশ ডেবিট 50,000, ঠিক আছে। আর 4,000 টাকা পাই নাই, ওটা তো তুমি সাইন রেখে দিছো, এটার নাম হবে ডিসকাউন্ট অন নোট পেপার, মনে থাকবে। এরকম যদি কখনো কম টাকা নিয়ে বেশি টাকা নোটে সাইন দাও, ওই নোটের সাথে সুদের হার লেখা থাকে না, এই জন্য এটাকে বলা হয় 0 ইন্টারেস্ট বিয়ারিং নোট, মানে এটাতে কোনো সুদ নাই। এই জাতীয় নোটে যাবে তবে ক্যাশ যাবে ডেবিট, ডিসকাউন্ট হবে, তখন সুদ বলা যাবে না, নাম দিতে হবে ডিসকাউন্ট, ডেবিট, নোট পেবল, ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এখন এটাও কিন্তু অক্টোবরের 1 তারিখে দিয়েছি আমি, ঠিক আছে। এখন আমাকে বলো দেখি যদি এই যে অক্টোবরের 1 তারিখে আমরা বলছে পিপিআর জার্নাল এন্ট্রি সিলেক্টেড ট্রানজাকশন পিরিয়ডিক সিস্টেম দিলাম, যাবে দা অক্টোবর থেকে দিলে 12 মাস যদি ভাইয়া, তাহলে বলো। হয়ে গেছে, আমি একটু মেয়েরা দেখতেছি। আচ্ছা দেখো, বছর শেষ হবে কবে? ডিসেম্বর 31 তারিখে। অক্টোবর থেকে ডিসেম্বর কয় মাস হয় বন্যা? অক্টোবর থেকে 2 মাস। ভালো করে বুঝে নাও, অক্টোবর 1 তিন তারিখ মাস। থেকে। তিন মাস। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। আচ্ছা তাহলে তুমি বন্যা, আমি তোমাকে কি দুইটা নোট দিছি না? একটা হলো 8% নোট 50,000 টাকা, আর একটা হলো 54,000 টাকার একটা নোট দিছি 50,000 নিয়ে। জি স্যার, দুইটা। আর প্রথম যেটা নোট টাকাও নিছি 50, সাইনও করছি 50, আর পরেরটা টাকা নিছি 50, সাইন করছি 54। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 0 ইন্টারেস্ট, আর প্রথমটা ইন্টারেস্ট দিতে হবে তোমাকে, কারণ এখানে ইন্টারেস্ট তুমি যোগ করো নাই, বছর পরে নিমুনে। তাহলে এখন আমার কাছে নোট কি দুইটা না? জি স্যার, নোট তো দুইটাই। দুইটা হয়েছে, একটা তো 8% সুদ আছে, তাহলে এই যে 8% সুদ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস যখন শেষ হয়ে যাবে, আমি কি 3 মাসের সুদ যাবে দিব না? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, 3 মাসের। জি স্যার। এই যে 50,000 ইন্টু 8% ইন্টু 3/12, হ্যাঁ এখানে কত টাকা হলো? 1,000 টাকা। ক্লিয়ার? 3 মাসে তুমি 1,000 টাকা সুদ পাওনা হবে আমার কাছে, এখানে দিলাম। আর ওই যে ডিসকাউন্টটা ছিল না 4,000 টাকা, হ্যালো জি স্যার, ছিল এই 4,000। এই ডিসকাউন্টটা কি আমার হ্যাঁ হ্যাঁ 12 স্যার, শুনছি। 12 মাসের জন্য ছিল না? জি স্যার। তাহলে এখন যদি 3 মাস শেষ হয়েছে, তাহলে ডিসকাউন্টটা আস্তে আস্তে কি হতে থাকবে? ডিসকাউন্ট অন নোট পেবল হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা একটু চেক করে নিও তোমাদের সলিউশনে। 1,000 টাকা ডিসকাউন্ট যখন জন্ম হয় তখন ছিল ডেবিট, এই যে ডেবিট, আস্তে আস্তে মেয়াদ শেষ হবে, এই ডিসকাউন্টটা সুদে রূপান্তর হয়ে যাবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডিসকাউন্ট, তখন ইন্টারেস্ট পেবল লেখা যাবে না, মনে থাকবে। স্যার বুঝি না, আরেকবার বলবেন?
বললাম এই যে ডিসকাউন্টটা ডেবিট করছো, এটা তো সারা জীবন ডেবিট থাকবে না, মেয়াদ শেষ হবে, এটা আস্তে আস্তে সুদে রূপান্তর হবে। তাহলে তখন আমি 3 মাস গেছে, 3 মাসের জন্য যাবে দিলাম কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ক্রেডিট। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এবার যদি তোমাকে ব্যালেন্স শিট করতে বলি না, তাহলে তুমি বলবা 8% একটা নোট হ্যাঁ স্যার ছিল, শুনছি। 8% একটা নোট, সেটার দাম হচ্ছে 50,000, ওই নোটের সুদ বকেয়া আছে কত? 1,000, এটা মিলে 51,000, তাই না? ব্যালেন্স শিট যদি দ্বারা করাই। জি। আর আরেকটা নোট ছিল শুধু, যেটার নাম ছিল জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, এই যে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। হ্যাঁ, এটা শুধু নোট পেবল লাগবে 54,000, কিন্তু এটা ডিসকাউন্ট ছিল কত হাজার বলো দেখি? ডিসকাউন্ট স্যার তো 4,000। 4,000। আর 3 মাসে কি অলরেডি 1,000 টাকা ডিসকাউন্ট কি ভ্যানিশ হয়ে গেছে না? কারণ মেয়াদ হবে আস্তে আস্তে ডিসকাউন্ট কমতে থাকবে। জি স্যার। তাহলে ওই 3,000 টাকা ডিসকাউন্ট ভ্যানিশ হয়ে হবে, যে ডিসকাউন্টটা সবসময় লেস করে দিতে হয়, লেস। এই জন্য 4,000 লেস না করে 3 মাস শেষ হয়ে গেছে, 1,000 টাকা বাদ দিছি, 3,000 টাকা আমি লেস করে দিয়েছি। ঠিক আছে, থাকে কত? 51,000। তাহলে আমার 51,000, এটাও 51,000, প্রথম যেটা নোট সেটাও 51,000। স্যার লেস করছি কেন? কারণ আমি তো 54,000 টাকা তোমার কাছ থেকে নেই নাই, আমি তো তোমার কাছে নিয়েছিলাম 50,000, তুমি লিখে রাখছিলে 54,000, এটা 12 মাস পরে কি হবে 54,000, কিন্তু এখন তো না, হবে না। তো এই 54 এর ভিতরে ডিসকাউন্ট ছিল কত? 4,000 ছিল না? জি স্যার। আর কেবল 3 মাস গেছে, 1,000 টাকা ডিসকাউন্ট কমতেছে, আরো 3 মাস যাবে 1,000 যাবে, কমতে কমতে একদিন যায় সেটা 51, তারপরে 52, তারপরে 53, 12 মাস তম যে তখন দেখবে ব্যালেন্স শিট এটা 54,000 হবে। এখন না, কারণ আমার জন্মটা হয়েছিল 50,000 দিয়ে। কথা ক্লিয়ার? জি স্যার। এইবার 3 নাম্বার যদি এটার অঙ্কটা, কোশ্চেনটা থাকবে কিরকম? এই যে দেখো, এই যে লেখা আছে, এই যে কম্পিউট দ্য নেট লায়াবিলিটি টু রেকর্ড ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিটের কথা বলে দিয়েছে। ব্যালেন্স শিটে কিভাবে দেখাবো? একটা তো ইন্টারেস্ট বেয়ারিং নোট, যেটাতে সুদের হার আছে, আর একটা হলো ইন্টারেস্ট বেয়ারিং, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, যেটাতে সুদের হার নেই। কথা কি ক্লিয়ার? তাহলে নোটের সর্বোচ্চ নোট দুই রকম হতে পারে। কেউ হয়তো তোমাকে টাকা দিয়ে বলতে পারে 50,000 নিয়ে যাও, 50,000 সাইন দাও, এটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট, কারণ এটা থেকে বছরের শেষে গিয়ে সুদ বের হবে। আর একটা হচ্ছে না, 50,000 টাকা দিলাম, 54,000 সাইন দাও, আর তোমার সুদ বের করার দরকার নেই, কারণ আস্তে আস্তে ডিসকাউন্ট হবে। তাহলে খেয়াল রাখবা, ওই ক্ষেত্রে আমরা যাবে লিখি ডিসকাউন্ট, আর প্রথম রেখাতে লিখি জাস্ট ক্যাশ পাইছি, ক্যাশ ডেবিট, নোট দিছি, নোট পেবল ক্রেডিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট। কিন্তু যেটা এরকম কম নিয়ে বেশিতে সাইন দেয়, তখন কিন্তু আমরা এরকম ডিসকাউন্ট লিখতে হবে, এই যে 4,000 টাকা ডিসকাউন্ট। ক্লিয়ার? এখন তাহলে যে 3 নাম্বার যে অঙ্কটা আছে না, এখানে যা দেখো যে পারচেজ করছি যমুনার কাছ থেকে জানুয়ারি 2 তারিখে, তার এবার ফেব্রুয়ারি 2 তারিখে নোট দিয়ে দিছি। কয় মাস মেয়াদ বলো তো? ফেব্রুয়ারি 2 থেকে 2 মাস মেয়াদ লেখা আছে, দেখছো? বলো তো, ফেব্রুয়ারি 1 তারিখে নিলে 2 মাস শেষ, 2 মাস শেষ হবে কবে? ফেব্রুয়ারি 1 তারিখে নিলে 2 মাস শেষ হবে মার্চ এপ্রিল। এপ্রিলের 1 তারিখ না, এপ্রিল না, মের 1 তারিখে, মের 1 তারিখে না, 2 মাস শেষ হবে। ফেব্রুয়ারি 1 তারিখে ফেব্রুয়ারি মাস যাবে, মার্চ মাস যাবে, এই 2 মাস পরে গিয়া এপ্রিলের 1 তারিখে টাকা দিবা। ঠিক আছে? তাহলে এপ্রিলের 1 তারিখে টাকা দিলে তার আগের দিন রাত্রেবেলা, মানে মার্চের 31 তারিখে হিসাব করবা না যে কয় টাকা সুদ পায় উনি, এক্সাক্ট ইন্টারেস্ট করবা কিনা? করব স্যার। তাহলে ওদিন দিবা বকেয়া সুদে যাবে, তা পরে এপ্রিল 1 থেকে সকালবেলা যাই বলবা যে আপনার ফেস ভ্যালু গায়ে লেখা ছিল 20,000, 20,000 টাকা নেন, আর 2 মাসের সুদ আছে সেটাও নেন। দেখো যাবে দাঁড়া কিরকম হয়েছে, সমাধানে দেখো। যখন তুমি পারচেজ করছো, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 20,000 জানুয়ারি 2 তারিখে। ফেব্রুয়ারি 1 তারিখে এসে বলা যে ঠিক আছে অ্যাকাউন্ট পেবল দরকার নাই, আমি একটা নোট লেখে নোটে সাইন দিয়ে দিই, আমি অ্যাকাউন্ট পেবল বাকি খাতা ডেবিট করে নোট পেবলে ক্রেডিট করলাম। মার্চের 31 তারিখে রাতে সে হিসাব করলা যে 20,000 টাকা 9% 2 মাসে কত টাকা সুদ আসে, 300 টাকা। তখন দেওয়া নাই, দিবা কালকে সকালে, আজকে হিসাব করছে যেহেতু বকেয়া রাখছে ইন্টারেস্ট পেবল। 4 তারিখ সকালবেলা বলবা যে 10% নোট পেবলে 20,000 টাকা নেন, আর সুদ বকেয়া একটু আগে যাবে যে 300 টাকা সেটা নেন, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? এপ্রিল 1 তারিখে।
এরকম তুমি যদি আবার জুলাইয়ের 1 তারিখে একটা ইকুইপমেন্ট ক্রয় করো, দেখো ইকুইপমেন্ট ক্রয় করছে 41,000 টাকা, আমাকে নগদ দিয়েছে 11,000 টাকা, আর বলছো বাকি 30,000 টাকার জন্য নোট পেবল লেখেন। ঠিক আছে, নোট পেবল লিখতে বলছে, লিখলাম। এখন কয় মাস মেয়াদি নোট পেবল? দেখো জুলাই মাসের 1 তারিখে 3 মাস মেয়াদি নোট পেবল দিয়েছিলাম। তো জুলাইয়ের 1 তারিখে দিলে সেটা 3 মাস শেষ হবে অক্টোবরের 1 তারিখে। তো তার আগের দিন হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ। সেপ্টেম্বরের 30 তারিখে গিয়ে আমি একটু বকেয়া সুদ বের করবো, 3 মাসে কত টাকা সুদ হয়, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেবল। অক্টোবরের সকালে যে আমি নোট পেবল, ওই ইন্টারেস্ট পেবল সব ক্যাশ দিয়ে দিব, তখন আমার টাকাটা শেষ হয়ে যাবে। এবার ডিসেম্বরের 1 তারিখে আমি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি, যে ডিসেম্বরের 1 তারিখে নিয়েছে 8% সুদে 15,000 টাকা। তো এই সমাধান কোশ্চেনে যা দেখো 8% সুদে 15,000 টাকা নিচ্ছি, এখানে 20,000 লেখা, এটা 15,000 করে দাও। 15,000 টাকা নিচ্ছি 3 মাসের জন্য 8% সুদে। তো এখন যে দেখো সমাধানে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট 15,000 টাকা। যখন ডিসেম্বরের 31 তারিখ চলে যাবে, একটা মাস শেষ হয়ে যাবে, বছরও শেষ, তখন সুদের একটা জাবেদা হয়, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ওই 15,000 টাকার 8% বের করে 12 দিয়ে ভাগ 1 দ্বারা গুণ 100 টাকা। বুঝতে পারছি? এইভাবে আমরা যখন কোন নোট নিব, শোধ করব, নিব, শোধ করব, এর ভিতরে যদি বছর ক্লোজ হয়ে যায়, তখন ওই বছরের শেষ দিন শুধুমাত্র সুদের জাবেদা দিব। ক্লিয়ার? আর সুদের জাবেদা কি সবসময় হয়? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট হয়। এখন এই জাবেদা থেকে দেখে যদি তোমাকে নোট পেবল করতে বলে, তাহলে তুমি নোট পেবল খতিয়ান করবা। নোট পেবল একটা দিয়েছিলা, তখন ক্রেডিট, যখন শোধ করে দাও ডেবিট। আবার 30,000 টাকা নোট দিয়েছো, ক্রেডিট, নোটটা শোধ করে দিয়েছো ডেবিট। আবার 15,000 টাকা নোট দিয়েছো, কিন্তু এখনো শোধ করতে পারো নাই, এই জন্য এটা ব্যালেন্স আকারে রয়ে গেছে ক্রেডিট। আসো ইন্টারেস্ট পেবল, প্রথম ইন্টারেস্ট পেবল ছিল ক্রেডিট, পরে শোধ করে দিয়েছো ডেবিট। আবার ইন্টারেস্ট পেবল ক্রেডিট, শোধ করে দিয়েছো ডেবিট। আবার ইন্টারেস্ট পেবল হয়েছে 100 টাকা, কিন্তু এটা এখনো শোধ করো নাই, কারণ এটা মেয়াদ শেষ হবে আগামী বছর, এই জন্য বিট করলাম। আর যদি খতিয়ানে যাও, সুদ যতবার দিবা সুদ খালি বাড়তে থাকবে। এবার সমন্বয় তোমাকে জিজ্ঞাসা করতে পারে বছর শেষে তোমার কয়টা নোট বাকি আছে, তুমি বলবা একটা নোট বাকি আছে। কোন নোটটা বাকি আছে? 8%, যেখানে লিখে দাও 8% 15,000 টাকার নোট পেবলটা বাকি আছে। 8% 15,000 টাকা নোট বাকি আছে, আর তার সুদ বাকি আছে 100 টাকা। এই হলো মোট 15,100 টাকা আমার ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটিস পাশে বসে দিতে হবে। দিতে জিজ্ঞাসা করেছিল এই বছর মোট কত সুদ হয়েছে, তাহলে 3টা নোটে 3টা সুদ, একটা 300, একটা 750, একটা 100, মোট হলো 1150 টাকা। জাস্ট 4টা রিকোয়ারমেন্ট চেয়েছিল। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই 1, 2, 3 এই 3টা অঙ্ক বাসায় নিজে হাতে কলমে করা। ওকে, ঠিক আছে? আর সময় শেষ তো আমি এটা সেভ দিব, এই জন্য আমি কেটে দিলাম। স্যার সময় শেষ তো আমি সেভ দিই, সেভ হোক, পরে আমি আবার শুরু করবো। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।